লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান তার মিশন কমপ্লিট করে আবার রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে। তখনই সে জানতে পারে তাকে তার স্কিলগুলো আপডেট করার জন্য ইনার ট্রেলামে পৌঁছতে হবে। এরপর যখন লিউ কিংমেই তার সাথে সেই সব কিছু করার জন্য আসে, তখন শাইয়ান সেই এই ডিফিকাল্টি স্কিলটা কাস্ট করে কোনো না কোনোভাবে তার হাত থেকে বেঁচে যায়। আর এরই সাথে তারা তাদের প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জেস করে। সবশেষে আমরা দেখেছিলাম ব্লিচ টেম্পলে 1000 ফেসের বাবা চলে এসেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কেউ বলছে, আপনি কি জানেন দাতং শহরের সেই নিলাম হলের মধ্যে কিছুদিনের মধ্যেই একটা অকশন অনুষ্ঠিত হবে, আর সেই অকশনের মধ্যে তারা দেশ বিদেশ থেকে অনেক মূল্যবান জিনিস নিয়ে আসবে। আপনার কি মনে হয় সেখানে কি আমাদের যাওয়া উচিত না? এইসব শুনে লিউ কিংমে বলে, না, আমি এই সম্পর্কে কিছুই জানি না। মাই ডিয়ার নেফিউ, তাহলে বলো তুমি কি চাও? এটা শুনে শাইয়ান বলে, সত্য বলতে কি অনেক সময় হয়ে গেছে আমরা কোথাও ভ্রমণে বের হইনি, তাই আমার মতে আমাদের একবার হলেও এরকম কোনো প্লেসে যাওয়া দরকার যেই প্লেসের মধ্যে এন্টিক আইটেমগুলোকে অকশন করা হবে। নিশ্চয়ই সেখানে তো আপনার কিছু না কিছু তো পছন্দ হবেই, তাই আমি ওয়াদা করছি যেই জিনিসটাই আপনি চুজ করবেন আমি আপনাকে সেই জিনিসটাই উপহার রূপে দেব, আর এটাই হবে আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম। এইসব শুনে লিউ কিংমেই সেখানে অনেক বেশি রেগে বলে, ও এটা তো অনেক ভালো কথা, যেহেতু এটা তোমার ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম, তাই আমি নিশ্চয়ই তোমার সাথে সেই অকশনে যাব। এইসব বলেই সে শাইয়ানের কাছে চলে আসে আর বলে, সত্য বলতে কি ভালোবাসা প্রকাশের জন্য উপহারই শুধু একমাত্র মাধ্যম না, এর জন্য তুমি আমার জন্য অন্য কিছুও করতে পারো। সত্য বলতে কি আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে কাল আমার সাথে কি হয়েছিল, কিন্তু আজ যখনই আমি তোমার চেহারা দেখেছি তখন থেকেই আমার হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে, আর এরই সাথে আমি পুরোপুরি ভিজে গেছি। এইসব শুনে শাইয়ান সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে, আন্ট আপনি এইসব কি বলছেন, প্লিজ আপনি একটু কাছে আসুন। এটা বলেই সে সেখানে সেই এই ডিফিকাল্টি টেকনিকটা অ্যাক্টিভেট করে দেয়, যার জন্য লিউ কিংমেই শাইয়ানকে ধাক্কা দিয়ে পেছনে সরে যায় আর বলে, ইউ বাস্টার্ড। এটা বলেই সে সেখানে নিজের মাথায় হাত দিয়ে বলে, আমি জানি না কেন এরকমটা হচ্ছে। নেফিউ, নেক্সট টাইম তুমি এই শাইয়ানের রূপ ধারণ করে আমার কাছে আসবে না। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না এইসব কিছু কেন হচ্ছে, কারণ সে যখনই শাইয়ানের রূপ ধারণ করে আমার কাছে আসে তখনই আমার অনেক বেশি অস্বস্তি ফিল হয়, আর এরই সাথে আমার তার উপর অ্যাটাক করার ইচ্ছে জাগে। আমি জানি না হঠাৎ করে এরকমটা আমার সাথে কেন হচ্ছে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই তাদের দরজার মাঝখান দিয়ে একটা ব্ল্যাক পেপার উড়ে তার কাছে আসতে শুরু করে। এই জিনিসটা দেখে শাইয়ানও সেখান থেকে সরে যায়। তখনই লিউ কিংমেই সেই লেটারটা ধরে ফেলে আর বলে, কি ইং এনার্জির তৈরি একটা লেটার, এর মানে কি জিনমু সম্প্রদায় থেকে এখানে কেউ আসছে, কিন্তু এটা কেন, আর এই সময় এখানে কে আসছে? আর সেই লেটার পড়ে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, মাই ডিয়ার নেফিউ, তুমি কি জানো এখানে কে এসেছে আর এই লেটার কে পাঠিয়েছে? কিছুদিন আগেই তোমার বাবা ক্লোজ ডোর কাল্টিভেশন শেষ করে বের হয়ে এসেছে, আর তিনি এই সময় ব্লিচ টেম্পলের আশেপাশেই আছে, তাই তুমিও এখন আমার সাথেই চলো, আমরা এখনই ওনার সাথে দেখা করতে যাব। এইসব শুনে শাইয়ান সেখানে সেই স্কিলটা অফ করে দেয় আর বলে, আন্ট সত্যি এটা মানতে হবে যে আমার বাবা ক্লোজ ডোর কাল্টিভেশন থেকে বের হওয়ার সাথে সাথেই ব্লিচ টেম্পলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আর এখানে আসার পর তিনি সর্বপ্রথম আপনারই খবর নিয়েছেন। এতেই এই জিনিসটা বোঝা যায় যে আপনাদের মধ্যে সম্পর্ক কতটা গভীর। এইসব বলে শাইয়ান ভাবছিল, সত্যি এই সম্পর্কে তো আমি আগে কখনোই ভাবিনি, না জানে কেন এরকম প্রবলেমগুলো আমাকে ফলো করতে করতে আমার কাছে চলে আসে। যখনই আমি এই জিনিসটা ভাবতে শুরু করেছি যে আমাদের এই প্ল্যান সাকসেস হবে, তখনই না জানে এখানে কোথা থেকে একটা প্রবলেম চলে এসেছে, তাই আমার মনে হয় এখন আমার সেই স্কিলটা একেবারেই বন্ধ রাখতে হবে, নয়তো এটা কে জানে যে সেখানে কি না কি হয়ে যায়, কারণ এই সময় আমার সামনে দুজন ইনার ট্রেলামের পার্সন হয়ে যাবে। একজনের হাত থেকে কোনো না কোনো ভাবে বাঁচা যাবে, কিন্তু দ্বিতীয়জন কোনো সাধারণ পার্সন না, তিনি ইনার ট্রেলামের সব থেকে পাওয়ারফুল বিশেষজ্ঞদের মধ্যে একজন, তাই এখানে আমায় যত কম রিস্ক নেওয়া যায়
তত কম নিতে হবে, আর এরই সাথে সবসময় সাবধানতা বজায় রাখতে হবে। তখনই লিউ কিংমেই সেখানে হাসতে হাসতে বলে, নেফিউ, সত্যি আমি এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়েছি যে তুমি এখানে তোমার বাবার প্রতিও জেলাস ফিল করছো। তোমায় এইসব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। কেমন হবে যদি আজ রাতে আমরা তিনজন একসাথেই সেই সব কিছু করি? এইসব শুনে সাইয়ান লিউ কিংমের কাছে চলে আসে আর বলে, আন্ট, যেহেতু বাবা এখানে চলে এসেছে তাই আপনার কি মনে হয় আমি যদি ওনাকে এরকম কিছু দেখিয়ে দেই যেটা দেখে তিনি অনেক বেশি অবাক হয়ে যাবে, তাহলে কেমন হবে? এটা শুনে লিউ কিংমে বলে, সত্যি যদি এরকমটাই হয় তাহলে তো অনেক ভালো হবে। আর নেফিউ, কেন জানি না আমার মনে হচ্ছে যে হঠাৎ করে আবার তোমার অরা অনেক বেশি সুইট হয়ে গেছে, যার জন্য এখন আবার আমার তোমাকে ভালো লাগতে শুরু করেছে। তখনই সিন জুনহুয়ান সিটির ব্লিচ টেম্পলের একটা ব্রাঞ্চের উপর শিফট হয়, যেখানে আমরা জিনমু সেক্টরের ডেপুটি প্যাট্রিয়ার্চ জি কে দেখতে পাই। তিনি বলে, তুমি এখানে একা কেন এসেছো কিংমেই? হুয়াইউ কোথায়? এটা শুনে লিউ কিংমে বলে, জি, আমি বুঝতে পারছি না, আমার এখানে আসার সাথে সাথেই তুমি আমার সম্পর্কে কোনো কিছুই না জিজ্ঞেস করে কেন তোমার ছেলের কথা জিজ্ঞেস করতে শুরু করেছো? এটা শুনে জি বলে, এর কারণ অনেক দিন হয়ে গেছে আমি তাকে দেখছি না, আর সত্যি অনেক দিন পর আবার তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আগের থেকেও অনেক বেশি নটি হয়ে গেছো। এটা শুনে লিউ কিংমে বলে, এর কারণ তুমি আর তোমার ছেলে, কারণ তোমরা দুজন মিলেই আমাকে নষ্ট করে ফেলেছো। সত্য বলতে কি, আমি এখানে আসার সময় তাকেও আমার সাথে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বলেছে যে তার কাছে তোমাকে দেখানোর মতো অনেক অ্যামেজিং একটা সারপ্রাইজ আছে, এরই জন্য সে এখানে আমার সাথে আসেনি। এইসব শুনে জি বলে, ও এই কথা, আমি জানি না সে এইবার আমাকে কি দেখাতে চাচ্ছে। তখনই লিউ কিংমে বলে, সত্যি কি তুমি জানতে চাও যে সে তোমাকে কোন চমকটা দেখাতে চাচ্ছে? না, আমি তোমাকে এই সম্পর্কে কিছুই বলবো না, কারণ সে বলেছে সে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চায়, তাই আমি সেই সারপ্রাইজটা নষ্ট করতে চাই না। তখনই আমরা দেখতে পাই সাইয়ান এই সব কিছুই ছাদে বসে শুনছিল, আর এই সময় সে তার প্রেজেন্স হাইড করার জন্য মৌকিন সেক্টর লিডারের দেওয়া সেই ব্যাচ ইউজ করছে। তাদের এইসব কথা শুনে সাইয়ান ভাবছিল, সত্যি এটা জেনে এখানে আমার অনেক বেশি অদ্ভুত ফিল হচ্ছে, কারণ সে আর তার ছেলে মিলে একজনের সাথেই সেই সব কিছু করছে, আর এই বিষয়ে তার তেমন কোনো মাথা ব্যথাও নেই। সত্যি এটা কত নোংরা একটা সম্পর্ক। তখনই জি বলে, কিংমেই, তুমি কি আমাকে এটা বলতে পারবে যে এই সময় আমার ছেলের কাল্টিভেশন কোন পর্যন্ত পৌঁছেছে, আর এই সময় তার সেই স্কিলের উপর কন্ট্রোল কেমন হয়েছে? এইসব শুনে লিউ কিংমে বলে, হ্যাঁ, আমি তোমাকে এই কথাটা বলতে পারবো, কিন্তু তুমি কি একবার দেখেছো তুমি এখানে তোমার ছেলের সম্পর্কে জিজ্ঞেস করতে করতেই তোমার হাত কোথায় নিয়ে গেছো? তুমি এখানে আমাকে সংযত থাকার কথা বলছিলে, কিন্তু এখন তো তোমার অ্যাকশন দেখে মনে হচ্ছে না, এখানে আমায় না, এখানে তোমাকেই সংযত থাকতে হবে। তাদের এরকম কনভারসেশন শুনে সাইয়ান এই জিনিসটা বুঝতে পারে যে জি এখানে শুধু লিউ কিংমেইকে ইউজ করছে, আর সে এখানে শুধু একাই তাকে ইউজ করছে না, সে একই সময় তার ছেলেকে দিয়েও তাকে ইউজ করছে। সত্যি এইসব কিছু জেনে আমার লিউ কিংমের প্রতি অনেক বেশি আফসোস হচ্ছে। সত্য বলতে কি, সে এই জিনিসটাই জানে না যে আসলে ছেলেদের মন কেমন হয়। এটা তো তাদের কথা শুনলেই বোঝা যায়, কিন্তু সে এই সম্পর্কে কিছুই জানে না। সে তো এত সময় শুধু এটাই ভেবে এসেছে যে তারা বাবা ছেলে শুধু তার সাথে রোম্যান্স করার জন্যই তার আশেপাশে ঘুরে বেড়ায়। সত্যি সে এত সময় শুধু একটা ভুল ধারণা নিয়েই বেঁচে আছে। এইসব ভাবতে ভাবতেই সাইয়ান সেখানে সেই জেট পেন্ডেন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয়, আর এর পরের মোমেন্টেই সেখানে জি চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, কে এখানে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে? এটা শুনে সাইয়ানও সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, বাবা আমি এখানে, প্লিজ আপনি এখানে আপনার এই প্রেসার রিলিজ করা বন্ধ করুন। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এখানে লিডার আমাকে যেই পেন্ডেন্টটা দিয়েছে সেই পেন্ডেন্ট ডিঅ্যাক্টিভেট করার সাথে সাথেই তারা আমার প্রেজেন্স ফিল করে ফেলেছে। আমি তো এখান থেকে এক পাও নড়িনি। সত্যি এটা মানতে হবে যে ইনার ট্রায়ালের পার্সনদের সিক্স সেন্স অনেক বেশি অ্যামেজিং। এর পরের মোমেন্টে যখন সাইয়ান তাদের সামনে চলে আসে, তখন জি বলে, ও
তাহলে এটাই ছিল তোমার সেই সারপ্রাইজ। সত্যি এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে। আর 1 মিনিট, তুমি এখানে যার রূপ ধারণ করে রেখেছো, এটা কি সেই পার্সন যে কিছু সময় আগেই নিজের নাম অনেক বেশি ফেমাস করেছে দ্য ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স নামে? সত্যি তার চেহারা অনেক বেশি সুন্দর ছিল। এরই জন্য তো আমি সবার মুখেই তার সৌন্দর্যের জয়গান শুনেছি। আর যখনই আমি এটা নিজের সামনে দেখেছি, তখন আমার এই জিনিসটা বিশ্বাস হয়ে গেছে। ও, এর মানে কি তুমি তাকে মেরে ফেলেছো আর এরই সাথে তার ফেস স্কিন কালেক্ট করে ফেলেছো? নিশ্চয়ই এটাই তোমার নিউ কালেকশন। এইসব শুনে সাইয়ান বলে, সত্যি এটা মানতে হবে, আপনার ব্রেন অনেক বেশি শার্প। কারণ আপনি এক নজরেই সবকিছু বুঝে ফেলেছেন যে আমি কিছুদিনের মধ্যে কি করেছি। কিছু সময় আগেই আমরা এই জিনিসটা জানতে পেরেছিলাম যে ব্লিচ টেম্পলের বাইশুয়ান মোকিন সেক্টের সাথে হাত মিলিয়ে নিয়েছে। আর এরই সাথে সে সেখান থেকে তার বার্তা বাহক হিসেবে সাইয়ানকে নিয়ে এসেছে। কিন্তু যখনই আমাদের একে অপরের সাথে এনকাউন্টার হয়েছে, তখনই আমি তাকে মেরে ফেলেছি আর এরই সাথে তার জায়গাও দখল করে নিয়েছি। এর মানে আপনি এখন এটা বলতে পারেন যে আমরা এখন তাদের থেকে অনেক ধাপ এগিয়ে আছি। এই সব শুনে জি বলে, এর মানে কি তুমি এটা বলতে চাচ্ছ যে তুমি এই রূপে মোকিন সেক্টরের ভেতরে যেতে চাও আর এরই সাথে সেই সেক্টরের ভেতরের যত ইনফরমেশন আছে সেই সব ইনফরমেশন বের করে নিয়ে আসতে চাও? নিশ্চয়ই তুমিও এটা জানো যে সাইয়ান একটা স্কিল শিখে রেখেছে যার নাম ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ড। সেই স্কিলটা শেখার জন্য অনেক বেশি ট্যালেন্ট আর এরই সাথে অনেক বেশি সৌন্দর্যের প্রয়োজন হয়। তাহলে বলো তুমি এটা কি করে করবে? না না, এর মানে এটা ছিল না। আমি তো শুধু এটাই বলতে চেয়েছিলাম যে সেই স্কিলটা শেখার জন্য তো কিছু সিক্রেট মেথডের প্রয়োজন হয়, কিন্তু সেই মেথডগুলো ছাড়া তুমি সেই স্কিলটা কি করে শিখতে পারবে? আমি এখানে তোমার ট্যালেন্ট আর চেহারার উপর কোনো সন্দেহ করছি না। এই সব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি, কিন্তু আপনার কি মনে হয় আমি যেই টেকনিকের উপর মাস্টারি হাসিল করে রেখেছি সেটা কি কোনো সাধারণ টেকনিক? না, এটা এরকম একটা টেকনিক যার সাহায্যে এরকম ছোটখাটো টেকনিক আমি অনায়াসে মাস্টার করে ফেলতে পারবো। আর ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ডের সাথেও ঠিক এরকমটাই হয়েছে। এইসব শুনে জি বলে, ও এই কথা, তাহলে চলো আমরা উঠোনে যাই আর এরই সাথে তোমার সেই স্কিলের উপরের কন্ট্রোলটাও দেখে নেওয়া যাক। কারণ আমি দেখতে চাই যদি সেই স্কিলে কোনো লো ফল না থাকে তাহলে তুমি এই সব কিছুই কন্টিনিউ করতে পারবে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তারা বাহিরে চলে এসেছে। তখনই জি সেখানে দুজন পার্সনকে বের করে বলে তারা দুজন ওয়ারিয়ার আর তাদের পাওয়ার লেভেল প্রি সিলেকশিয়ালের 8 লেভেলে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে যে যদি তারা দুজন একসাথে কারোর উপর অ্যাটাক করে, সেই সময় যদি তাদের সামনে ইনার ট্রেয়ালামেরও কোনো পার্সন থেকে থাকে, তাহলেও তারা দুজন মিলেই তাদেরকে হারিয়ে দিতে পারে। তাই এখন এখানে তোমাকে তাদের দুজনের সাথেই লড়াই করে এই জিনিসটা প্রুফ করতে হবে যে হ্যাঁ তুমি এখানে যেই জিনিসটা করার চিন্তা করে রেখেছো সেটা করতে পারবে কি পারবে না। এই সব শুনে সাইয়ান বলে, ও এই কথা, ঠিক আছে, তাহলে আপনি তাদেরকে তাদের ফুল পোটেনশিয়ালে আমার সাথে ফাইট করার জন্য পাঠান আর আমি এখানে নিজেকে আপনাদের সামনে প্রুফ করে দেখাবো। আর যখনই সেখানে তাদের ফাইট শুরু হয়, তখনই তারা দুজন একসাথে তাদের একটা অ্যাটাক করে যার নাম এমবডিমেন্ট অফ দ্য কাইলেন। আর তাদের এই কম্বাইন্ড অ্যাটাকে একটা ড্রাগন রিলিজ হয়, কিন্তু সেখানে সাইয়ান তার গার্ডিয়ান অফ রিবাউন্ডজেন অ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে তাদের সেই অ্যাটাক ব্লক করে ফেলে আর বলে, বাবা এই স্কিলটাকেও সাইয়ান মাস্টার করে রেখেছিল। এটা ডিফেন্সের সাথে অফেন্সের কাজেও ইউজ হয়, কারণ এটা অপোনেন্টের অনেকটা পাওয়ার আবার তাদের উপরই রিফ্লেক্ট করে দেয়। আর এখন দেখুন আমার দ্বিতীয় মুভ। এটা বলেই সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি যদিও আমি এখানে জিকে বোকা বানিয়ে ফেলেছি, কিন্তু আমার এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে যে তাদের সম্পর্ক বাবা আর ছেলের সম্পর্ক। আর আমি এই জিনিসটা জানি না যে 1000 ফেসের আচরণ তার সাথে কেমন ছিল। তাই যদি এখানে ছোটখাটো ভুলও হয়ে যায় তাহলেও আমি অনেক বড় ফাঁসা ফেসে যাব। তাই এখানে আমার তার সাথে যত কম কথা বলা যায় তত কমই কথা বলতে হবে। আর এরই সাথে সে সেখানে তাদের উপর তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ড ইউজ করে ভাবছিল আমায় এখানে যতটা সম্ভব নিজেকে আলাদা দেখাতে হবে আর এরই সাথে নিজেকে প্রুফ করতে হবে। কারণ আমি যদি এখানে এরকমটা করতে না পারি তাহলে পরে যদি আমার মুখ ফসকে উল্টো পাল্টো কোনো কথা বের হয়ে যায়
তাহলে আমি আর নিজেকে কোনোভাবেই সেফ রাখতে পারবো না। কিন্তু আমরা দেখতে পারি তারা দুজনই সাইয়ানের সেই অ্যাটাক ডজ করে ফেলে, আর এরই সাথে তার উপর ওভার দ্য ক্লাউড সোরিং রক নামের এক অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাক থেকে একটা ফনিক্স রিলিজ হয়। এইসব দেখে জি বলে, সত্যি তার এই স্কিলটা তো অনেক বেশি অ্যামেজিং, কিন্তু আমার মনে হয় না সে এখনো এই অ্যাটাকের ডাইরেকশন কন্ট্রোল করা শিখেছে, আর এর স্পিডও তুলনামূলকভাবে অনেকটা কম, তাই খুব সহজেই এই অ্যাটাক ডজ করে অপোনেন্ট তার উপরই অ্যাটাক করতে পারবে। এইসব শুনে লিউ কিংমে বলে, সত্যি ডিয়ার, এখানে তাদের ফাইট দেখে তো মনে হচ্ছে যে এখনো তোমার দুটো পাপেট তোমার ছেলের উপর ভারী পড়ছে। কিন্তু এর পরের মোমেন্টেই তারা দুজনই কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানে সাইয়ান হাসতে হাসতে বলে, কি মনে হয় তারা কি এই অ্যাটাক অ্যাভয়েড করতে পারবে? আমি অনেক দিন ধরেই কিছু স্কিলের উপর রিসার্চ করছিলাম, আর এর ফলাফল স্বরূপ আমি একটা নতুন স্কিল ক্রিয়েট করেছি, যার নাম ফ্ললেস এড ডিফিকাল্টি এনিমেলস ডিফিকাল্টি। এটা বলেই সে তাদের উপর ব্ল্যাক ফ্লেম ইউজ করে অ্যাটাক করে দেয়, আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তারা দুজনই সেখান থেকে ফুলে নিচের দিকে পড়ছিল, আর এরই সাথে তাদের ফেস আর শেপও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছিল। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে তাদের উপর তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারিসার্ড ইউজ করে অ্যাটাক করে দেয়, আর বলে, এখন পারলে আমার এই অ্যাটাকটা ডজ করে দেখাও। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এই স্কিলটা তো অনেক বেশি অ্যামেজিং, যদিও এই স্কিলটা এই ওয়ার্ল্ডের জন্য অতটা কার্যকরী না, কিন্তু সেই ক্ষুদ্র ওয়ার্ল্ডে এই স্কিলের পাওয়ার অনেক বেশি ছিল। যত যাই হোক, এই ওয়ার্ল্ডেও এই স্কিলটা আমি ইউজ করতে পারবো, কিন্তু যেভাবে সেই ওয়ার্ল্ডে চ্যান হুয়ান ইউজ করেছিল মনে হয় না সেভাবে ইউজ করতে পারবো। কিন্তু এখন এটাই আমার জন্য যথেষ্ট, কারণ যখনই কোনো কাল্টিভেটর তার অপোনেন্টের সাথে লড়াই করার সময় একটু আধটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তখনই তার অপোনেন্ট যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে সে খুব সহজেই সেই ফাইটে জিতে যায়। ঠিক এখন এখানে তাদের সাথে যেমনটা হয়েছে। এই জিনিসটা দেখে তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়, আর জি বলে, ওয়াও, হু আর ইউ, তুমি এই স্কিলটা কি করে শিখেছো, আর কি করে তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো যে কিভাবে তুমি এই স্কিলটাকে ইউজ করে তোমার অপোনেন্টকে হারাতে পারবে? এইসব শুনে সাইয়ান সেখানে হাসতে হাসতে বলে, বাবা, আপনার কি মনে হয় না এই দৃশ্যটা অনেক বেশি বিউটিফুল? কারণ মানুষ কখনোই নিজের স্বার্থ ছেড়ে উপরে উঠতে চায় না, কিন্তু একটা প্রাণী কখনোই তার নিজের স্বার্থের জন্য কাজ করে না, সব সময় তারা সেই কাজটাই করে যেটা তাদের জন্য সঠিক হবে। তাই আমিও এখন এখানে তাদেরকে হিউম্যানিটি থেকে মুক্ত করে সেই পশুর রূপে ট্রান্সফর্ম করে দিয়েছি। এইসব বলে সে সেখানে ভাবছিল, হ্যাঁ, আমার এখানে একটু আধটু তো পাগলামো করতেই হবে, কিন্তু এই জিনিসটার উপরও খেয়াল রাখতে হবে যে এই পাগলামো যেন বেশি বেড়ে না যায়। এইসব ভেবেই সে বলে, আমি শুনেছি যে ফিঙ্গার অফ ফ্লাওয়ারিসার্ড এই স্কিলটাকে যখন কেউ ম্যাক্স লেভেলে নিয়ে চলে যায়, তখন সে এই স্কিলের সাহায্যে যাকেই হত্যা করে তার পুরো বডি ফুলের পাপড়িতে কনভার্ট হয়ে যায়। সত্যি এটা শুনতেই কত বেশি অ্যামেজিং মনে হয়। আর এরকমটা শুধু সুন্দর অথবা কুৎসিত মানুষের সাথেই হয় না, এটা সকল ধরনের মানুষের সাথেই হয়। আর এই স্কিলের এই ইফেক্টের জন্যই আমি সেই 8 ডিফিকাল্টি স্কিলটা আয়ত্ত করতে পেরেছি। এইসব শুনে জি ভাবছিল, সত্যি আমার ছেলে তো ইনার ট্রায়ালামে পৌঁছানোর আগেই এরকম একটা স্কিল ক্রিয়েট করে ফেলেছে যে স্কিল সম্পর্কে আমরা কখনোই শুনিনি। সত্যি সে একটা নতুন রেকর্ড করে ফেলেছে, কিন্তু এখানে তার বিহেভিয়ার অনেক বেশি এগ্রেসিভ হয়ে গেছে। এইসব ভেবেই সে লিউ কিংমের দিকে তাকায়, আর এরই সাথে তাকে দেখে ভাবতে শুরু করে, আমার তো মনে হচ্ছে তার এই বিহেভিয়ারের পেছনে তারই হাত আছে, কারণ আমি কিছু সময়ের জন্য আমার ছেলেকে তার সাথে পাঠিয়েছিলাম। নিশ্চয়ই সে এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তাকে এত বেশি খারাপ করে ফেলেছে। আমি জানি না এই বীজ তার সাথে কেমন আচরণ করেছে, যার জন্য তার মন মাইন্ড এত বেশি ডার্ক হয়ে গেছে। সে যখন এই সব কিছু ভাবছিল, তখনই সাইয়ান জির পক্ষ থেকে অবাক করার অরিজিন পয়েন্ট পায়। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে ভাবতে শুরু করে, সত্যি এখানে জি আমাকে অরিজিন পয়েন্ট ট্রিবিউট করে এই জিনিসটা প্রুফ করে দিয়েছে যে সে এখানে আমার উপর সন্দেহ করছে না, কিন্তু আমি বুঝতে পারছি না যে সে কোন জিনিসটা দেখে এত বেশি শক হয়ে গেছে। এখানে সাইয়ানের এই চিন্তার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।
ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।